গতকালকে রাত 1টার থেকে এখন 11:30 বাজে, এখন পর্যন্ত তেল নিতে পারি নাই। 20 লিটার করে দেয়, এই তেল দিয়ে আমরা কি করব? চাহিদার অনুযায়ী তেল আমরা পাচ্ছি না এবং দিতে পারতেছি না আমাদের। পাম্পে পাম্পে গাড়ির সারি, দীর্ঘ অপেক্ষায় ভোগান্তি, আটকে থাকা 6 বাংলাদেশি জাহাজকে হরমুজ পার হওয়ার অনুমতি। কাজাখস্তান থেকে 1 লাখ মেট্রিক টন তেল আমদানির প্রস্তাব। এই 6টা জাহাজের কথা আমাদেরকে জানানো হয়েছে। আমরা তেহরান এটা জানিয়েছি। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল সেটার অনুমোদন দিয়েছে। ত্রিমুখী চাপে দেশের অর্থনীতি, বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা সরকারের। কিভাবে রিসোর্স মোবিলাইজেশনের মাধ্যমে এই চ্যালেঞ্জগুলো আমরা মোকাবেলা করতে পারি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বয়স হওয়ার আগেই ওর হামে আক্রান্ত হয়েছে। একেবারে চোখ বন্ধ হয়ে পড়েছিল 7 দিন। একদম খারাপ হয়ে গেছে, ডাক্তার বলেছে থাকতেও পারে নাও থাকতে পারে। দ্রুত ছড়িয়ে পড়ছে হাম, সঙ্গে নিউমোনিয়া, ডায়রিয়ার প্রকোপ। মৃত্যু বাড়ায় আতঙ্কে অভিভাবকরা। টিকার সময়সীমা কমিয়ে দ্রুত ক্যাম্পেইনের তাগিদ। খাল, বিল, নদী দখল ঠেকাতে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও ফারাক্কার পানি বন্টন চুক্তি বাস্তবায়নে কাজ করছে নাগরিক কমিটি। সংস্কার পরিষদের দাবিতে অড়র জামাত জোট। সংবিধান সংশোধনে সরকার আন্তরিক, শিগগিরই কমিটি। বিরোধী দলের সহযোগিতা কামনা চিফ হুইপের। ফুটপাত দখল করে দোকানপাট, রাজধানীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান। সড়ক ব্যবস্থাপনা ঠেলে সাজানোর পরিকল্পনা মন্ত্রীর। ডেমু ট্রেনে অতিরিক্ত ব্যয় করবে না সরকার। এবং আমিরাতে ড্রোনের আঘাতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির। শর্ত ছাড়াই 2-3 সপ্তাহের মধ্যে যুদ্ধ বন্ধে প্রস্তুত যুক্তরাষ্ট্র। পাল্টাপাল্টি হামলার সমাপ্তি চায় তেহরানও। জ্বালানি সংকট কাটছেই না। তেলের জন্য আজও পাম্পে পাম্পে গাড়ির দীর্ঘ সারি। সরবরাহ স্বাভাবিক রয়েছে। সরকারের এমন আশ্বাসের পরও রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনে চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ গ্রাহকদের। আর সংকট মোকাবিলায় কঠোর নজরদারিতে জ্বালানি তেল বিক্রি হচ্ছে বিভিন্ন জেলায়। কয়েক সপ্তাহ ধরে এমন ভোগান্তির মধ্য দিয়েই জ্বালানি কিনতে হচ্ছে রাজধানীর মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকদের। সরবরাহ সংকটে রাজধানীতে বন্ধ কিছু ফিলিং স্টেশন। গ্রাহকরা জানান, যেসব পাম্প খোলা আছে সেখানেও মিলছে না চাহিদা মতো। এত সময় দেওয়া, আমরা রাইড শেয়ার করি, আমাদের 3-4 ঘন্টা দাঁড়াই থাকে তেল নিতে হয়। আমি তো একা না, সবাই তেল সহ্য করতেছে, আমাকেও সহ্য করতে হবে, কিছু করার নাই। যাদের 9 লিটার তেলও আছে তারা আবার ওই 2 লিটার তেল ফুল করার জন্য আসতেছে, পাম্পের প্রতিটা লাইনে দাঁড়াচ্ছে। কিছু পাম্পে আবার ভিন্ন চিত্র। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর তেল পাওয়া যাচ্ছে বলে জানান অনেকেই। গতকালকে রাত 1টার থেকে এখন 11:30 বাজে, এখন পর্যন্ত তেল নিতে পারি নাই। মন্ত্রী বলতেছে যে যথেষ্ট পরিমাণ তেল আছে, কিন্তু আমরা তেলের পাম্পে এসে এত সময় লাগতেছে। চাহিদার অনুযায়ী তেল আমরা পাচ্ছি না এবং দিতে পারতেছি না আমাদের। এদিকে রাজধানীর বাইরেও ফিলিং স্টেশনে দুর্ভোগের চিত্র। জেলায় জেলায় ফিলিং স্টেশনে গাড়ির দীর্ঘ সারি। রাঙামাটিতে গাড়ির বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স সহ আনুষঙ্গিক কাগজপত্র যাচাই করে জ্বালানি তেল কিনতে পারছেন চালকরা। সপ্তাহে 3 দিন দিচ্ছে, আবার অনেক পেট্রোল পাম্পে দিচ্ছে না। চাকরি করে অফিস টাইমে যাইতে পারতেছি না, আর সব পাম্পে দিলে তো একটু প্রেসারটা কমতো। এটা যদি আরো 1 ঘন্টা যদি আগায় নিয়ে আসে, হ্যাঁ, তাহলে আমাদের জন্য ভালো হয়। আমরা তাদের কাগজপত্র মানে দেখছি, তারপরে হেলমেট আছে কিনা এটা দেখছি, তারপরে কর্তৃপক্ষ একটা এখানে টোকেন দিছে। এই টোকেন দেওয়ার পরে তারা 200 টাকার একটা স্লিপ নিয়ে ওখানে যেতে নিচ্ছে। চুয়াডাঙ্গায় নতুন নিয়মে বিক্রি হচ্ছে ডিজেল অকটেন। সরকার নির্ধারিত ফুয়েল কার্ড ছাড়া কোনো গ্রাহক জ্বালানি তেল কিনতে পারছেন না। তবে কৃষকদের জন্য রয়েছে শিথিলতা। পাম্পগুলোতে সঠিকভাবে জ্বালানি তেল বিক্রি হচ্ছে কিনা তা নিশ্চিতে নজরদারি কঠোর করেছে প্রশাসন। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। এ বিষয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে। রাজধানীর আসাদ গেইটে আছেন সহকর্মী অন্তরা সেন এবং বগুড়ায় আছেন সহকর্মী আব্দুল আওয়াল। সরাসরি প্রথমেই যাচ্ছি অন্তরার কাছে। অন্তরা, কাঠফাটা রোদে, তীব্র গরমে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে সংগ্রহ করতে হচ্ছে জ্বালানি তেল। এ কারণে কিন্তু
যেরকম অপেক্ষার প্রহর বাড়ছে তেমনি কিন্তু ভোগান্তিও বাড়ছে গাড়ি আর মোটরসাইকেল চালকদের। এমন চিত্র গেল কয়েক সপ্তাহ ধরেই রাজধানীর বিভিন্ন পাম্পগুলোতে আমরা দেখতে পাচ্ছি। লাইন যত বড় হচ্ছে ততই বাড়ছে অপেক্ষার প্রহর। আর আমি এই মুহূর্তে আছি রাজধানীর আসাদ গেটের সোনার বাংলা ফিলিং স্টেশনের সামনে। আমি যদি একটু দেখাই, এইদিকে রয়েছে বাইকের লাইন, অন্যদিকে রয়েছে গাড়ির লাইন। এই যে বাইকের লাইন আপনারা দেখতে পাচ্ছেন, এই লাইনটি এখান থেকে শুরু হয়ে ইকবাল রোড পর্যন্ত গিয়ে কিন্তু পৌঁছেছে। এখানে অনেকেই আছেন যারা কিন্তু সকাল থেকে অপেক্ষা করে এসে পৌঁছেছেন পাম্পের কাছে। এর আগে আমরা রাজধানীর আরও কয়েকটি পাম্প ঘুরে দেখেছি, বিজয় সরণি, কল্যাণপুর, শ্যামলী, গাবতলীর বিভিন্ন পাম্প কিন্তু আমরা ঘুরে দেখেছি। সেখানেও কিন্তু একই অবস্থা, দীর্ঘ সারিতে অপেক্ষা করে করে কিন্তু জ্বালানি সংগ্রহ করতে হচ্ছে মোটরসাইকেল এবং গাড়ি চালকদের। সেখানে এমন অনেকের সঙ্গে কথা হয়েছে যারা গতকাল রাত 11টা-12টা অর্থাৎ মধ্যরাত থেকে অপেক্ষা করে করে তারা তেল সংগ্রহ করেছেন। তাদের অভিযোগ, সরকার যথেষ্ট মজুতের কথা বললেও তেল নিতে গিয়ে কিন্তু তারা ভোগান্তিতে যেরকম পড়ছেন তেমনি কিন্তু তাদের শারীরিকভাবে মানসিকভাবে তারা কিন্তু অনেকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা যেরকম সময় মতো তেল পাচ্ছেন না, এই কারণে তাদের কিন্তু কর্মক্ষেত্রে যেতেও দেরি হচ্ছে, বিভিন্নভাবে তারা কিন্তু ভোগান্তির শিকার হচ্ছেন। এই ছিল ঢাকার তেলের পাম্প থেকে আমার কাছে সর্বশেষ খবরাখবর। এই মুহূর্তে আরেক সহকর্মীর কাছে চলে যাব সেখানকার তেলের পাম্পের খবরাখবর জানতে। রোদের তীব্রতাকে সঙ্গে নিয়ে কিন্তু বগুড়াতেও একইভাবে মোটরসাইকেল এবং গাড়ির যারা চালকরা রয়েছেন তারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে বগুড়ার যে 70টি পেট্রোল পাম্প রয়েছে সেই 70টি পেট্রোল পাম্প থেকে কিন্তু তারা তেল সংগ্রহের জন্য দাঁড়িয়ে আছেন। বিশেষ করে আমরা দেখেছি যে বগুড়ার বেশিরভাগ শহরে যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেই পেট্রোল পাম্পগুলোতে কিন্তু সকাল থেকেই যে জ্বালানি সেগুলো সরবরাহ না থাকায় মোটরসাইকেল চালকরা যারা আছেন তারা কিন্তু এসে ঘুরে যাচ্ছেন বা অনেকে এখন থেকেই লাইনে দাঁড়িয়ে আছেন। আমরা আছি এখন বগুড়া শহরের যেই সিলিমপুর ঢাকা রংপুর মহাসড়কের বগুড়া ফিলিং স্টেশনে। এই যেই ফিলিং স্টেশন এখানকার দৈনিক চাহিদা কিন্তু আসলে অকটেনের ক্ষেত্রে 6000 লিটার, সেখানে আজকে তারা সরবরাহ পেয়েছে মাত্র 3000 লিটার। সেখানে পেট্রোলের তাদের চাহিদা 8000 লিটার, সেখানে তারা সরবরাহ পেয়েছে 4000 লিটার। একইভাবে তারা ডিজেলের সরবরাহ পেয়েছে এই ফিলিং স্টেশনে 22000 লিটার, যেখানে তাদের সরবরাহ কিন্তু তাদের প্রয়োজন কিন্তু আসলে দ্বিগুণেরও বেশি, অর্থাৎ দ্বিগুণেরও অর্ধেক, দ্বিগুণের তাদের যে প্রয়োজন তার অর্ধেক সরবরাহ পাওয়ায় কিন্তু আসলে এই যে রেশনিং পদ্ধতি, সেই রেশনিং পদ্ধতিতে কিন্তু আসলে চালকদেরকে এই যে জ্বালানিগুলো সরবরাহ করতে হচ্ছে। এতে করে মানুষের যেমন দুর্ভোগ বাড়ছে তেমনি করে কিন্তু আসলে এখানে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ যারা আছেন তাদের কিন্তু একইভাবে হিমশিম খেতে হচ্ছে এই দিনের পর দিন গত 1 মাস যাবত। তো বগুড়া থেকে এই ছিল এখন পর্যন্ত জ্বালানি তেলের যে সংকট, এই নিয়ে সর্বশেষ। সহকর্মী আব্দুল আওয়াল যোগ দিয়েছিলেন বগুড়া থেকে এবং এর আগে আসাদ গেট থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী অন্তরা সেন। আটকে থাকা 6টি বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল। গুলশানে ইরানের দূতাবাসে সংবাদ সম্মেলনে একথা জানান দেশটির রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী। এদিকে কাজাখস্তান থেকে বাংলাদেশ 1 লাখ মেট্রিক টন জ্বালানি সরবরাহের প্রস্তাব পেয়েছে বলে জানিয়েছেন যুগ্ম জ্বালানি সচিব। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালী কেন্দ্রিক জটিলতায় জ্বালানি তেলের সংকট বিশ্বের প্রতিটি দেশকেই শঙ্কায় ফেলেছে। বুধবার সকালে রাজধানীতে সংবাদ সম্মেলন করেন ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দায়ী করে ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই সংঘাত শুধু ইরানের নয়, পুরো মুসলিম বিশ্বের বিরুদ্ধে। প্রতিরক্ষামূলক যুদ্ধে ইরান নিজেকে রক্ষা করতে সক্ষম হয়েছে দাবি করে রাষ্ট্রদূত বলেন, ইউরেনিয়াম ইস্যুতে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়ে পারস্য উপসাগর ছেড়ে পিছু হটেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করে জলিল রহিমি জাহানাবাদী বলেন, নিজেদের শতবার বিজয় ঘোষণা দিল বাস্তবতা ভিন্ন। আমরা আমেরিকার সাথে আমাদের কোনো ধরনের আলোচনা হয় নাই। আমরা আমেরিকার এই 15 দফা প্রস্তাবের ব্যাপারে কোনো ধরনের উত্তর আমরা দিইনি। তাদের বিপদের সময় তারা যুদ্ধ বন্ধের কথা বলবে, আমাদের মেনে নিতে হবে, এটা হতে পারে। রাষ্ট্রদূত জানান, হরমুজ প্রণালীতে বাংলাদেশের 6টি জাহাজের চলাচলের ছাড়পত্র দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল। 6টা জাহাজের কথা আমাদেরকে জানানো হয়েছে। আমরা তেহরান এটা জানিয়েছি। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল
সেটার অনুমোদন দিয়েছে। এদিকে যুগ্ম জ্বালানি সচিব জানান, কাজাখস্তান থেকে 1 লাখ মেট্রিক টন জ্বালানি তেল সরবরাহের প্রস্তাব পেয়েছে বাংলাদেশ। প্রতি ব্যারেলে ডিজেল $76 সরবরাহ করতে পারবে দেশটি। আমরা $76 প্রস্তাব পেয়েছি, সত্য কথা। এখন আমরা যদি সস্তায় পাই আমাদের তো কোনো অসুবিধা নেই, তো ফলে যদি কেউ সাপ্লাই দিতে পারে আমরা সেটা অ্যাকসেপ্ট করব। মধ্যপ্রাচ্য সংকটে বিভিন্ন দেশ থেকে জ্বালানি তেল সংগ্রহের উৎস খোঁজার চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানায় জ্বালানি বিভাগ। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ফরওয়ার্ড মার্কেট ও চীন রাশিয়া থেকে জ্বালানি কেনার চেষ্টায় সরকার। পরিস্থিতি মোকাবিলায় $2 বিলিয়ন বৈদেশিক ঋণ নেয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মুস্তাকুর রহমান। দুপুরে অর্থনীতির বিরূপ পরিস্থিতি মোকাবিলায় করণীয় শীর্ষক ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই কথা জানান। বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য নির্ভর বৈদেশিক আয় প্রবাহে প্রভাব পড়েছে। জ্বালানি ব্যবহার স্বল্প মেয়াদে কৃচ্ছ্রতা সাধনে জোর দেন গভর্নর। আমাদের ম্যাক্রো ইকোনমিক লো লেভেল ইকুইলিব্রিয়ামে আছি, সো এর অনেকগুলো ইন্ডিকেটরই খুব একটা ভালো অবস্থায় নাই। রিজার্ভের অবস্থা ভালো, রিজনেবল অবস্থায় আছে। আমাদের ইনফ্লেশন কিছুটা কন্ট্রোলে থাকলেও এটা খুব একটা কন্ট্রোলে আনতে পারি নাই, তারপরেও যথেষ্ট কন্ট্রোলে আছে এই সিচুয়েশনে। কিন্তু আমাদের এমপ্লয়মেন্ট ডিগ্রোথ হচ্ছে, আমাদের ইনভেস্টমেন্ট ডিগ্রোথ হচ্ছে, আমাদের রেভিনিউ কালেকশন ডিগ্রোথ হচ্ছে। সো এর সাথে নতুন করে যুক্ত হয়েছে মিডল ইস্ট ক্রাইসিস। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরায় বিধ্বস্ত ড্রোনের আঘাতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এদিকে কোনো সমঝোতা ছাড়াই আগামী 2-3 সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর যুদ্ধবিরতি নয়, বরং যুদ্ধের সমাপ্তি চায় বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মধ্যপ্রাচ্য সংঘাতে রাজনৈতিক দ্বন্দ্বের বলি হচ্ছে নিরীহ সাধারণ মানুষ। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা অঞ্চলে ইরানের ড্রোন প্রতিরোধের সময় ছিটকে পড়া ধ্বংসাবশেষে নিহত হয়েছেন এক বাংলাদেশি নাগরিক। একই সময়ে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে জ্বালানি ট্যাঙ্ক লক্ষ্য করে ড্রোন হামলায় বড় ধরনের আগুনের ঘটনা ঘটেছে। হামলার জন্য ইরান ও তার সমর্থিত গোষ্ঠীগুলোকে দায়ী করছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এছাড়াও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সংস্থাগুলোকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। তালিকায় রয়েছে মাইক্রোসফট, গুগল, অ্যাপল, ইন্টেল, আইবিএম, টেসলা ও বোয়িং। ইরান যুদ্ধবিরতিতে আগ্রহী নয়, বরং যুদ্ধ সম্পূর্ণভাবে বন্ধ করতে চায় বলে সাফ জানিয়ে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বলেন, ট্রাম্প প্রশাসনের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে আলোচনা হয়েছে, তবে যুদ্ধবিরতি বিষয়ে কোনো সমঝোতা হয়নি। একই সঙ্গে তিনি জানান, ওয়াশিংটনের প্রতি তেহরানের বিন্দুমাত্র ভরসা নেই। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছে, পুনরাবৃত্তি রোধের নিশ্চয়তা পেলেই কেবল ইরান যুদ্ধ বন্ধ করবে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ খুব দ্রুত শেষ হবে বলে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক পোস্টকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, মার্কিন বাহিনী ইরানের সক্ষমতা শেষ করে দিয়েছে, তাই এই অঞ্চলে তাদের আর বেশি দিন থাকার প্রয়োজন হবে না। এরপরই হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, আগামী 2-3 সপ্তাহের মধ্যেই কোনো ধরনের চুক্তি ছাড়াই যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। তিনি দাবি করেন, তেহরানের কাছে এখন আর কোনো পারমাণবিক অস্ত্র নেই। And we had regime change already. We've knocked out one regime, then we knocked out the second regime. Now we have a group of people that are very different. They're much more reasonable. I think much less radicalized. We've had regime change. We're dealing with people that are much more rational, and it's amazing what we've done. ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এখনো ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার সক্ষমতা ইরানের রয়েছে, তবে তা ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি নয় বলে দাবি তার। ইরানের আঞ্চলিক মিত্ররা আর ইসরায়েলের জন্য অস্তিত্ব রক্ষার হুমকি নয় বলেও জানান তিনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে খাল, বিল, নদী দখল ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে খাল খনন কর্মসূচি ও পানি সম্পদ ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে এই নির্দেশ দেন তিনি। পরে ব্রিফিংয়ে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আনি জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও ভারতের সঙ্গে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন নিয়ে কাজ করছে নাগরিক কমিটি।
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সারা দেশে খাল খনন কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার। এরই অংশ হিসেবে গত 16 মার্চ দিনাজপুরে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সচিবালয়ে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন ও পানি সম্পদ ব্যবস্থাপনা নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এতে মন্ত্রী, প্রতিমন্ত্রী, বিশেষজ্ঞ সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মন্ত্রী জানান, চলতি মাসেই ফেনী এবং ঝিনাইদহে আরও 2টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন সরকার প্রধান। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও ফারাক্কা চুক্তি নিয়ে কারিগরি কমিটি কাজ করছে বলেও জানান শহীদ উদ্দিন চৌধুরী এনি। ঝিনাইদহ জেলার শৈলকুপা, আরেকটি সম্ভবত ফেনীতে হবে। এই কার্যক্রমগুলোকে ত্বরান্বিত করে 180 দিনের কার্যসূচি যেন আমরা নির্ধারিত সময়ে সেটা যেন আমরা খুব দ্রুত সমাপ্ত করতে পারি। 20,000 কিলোমিটার খাল খনন কর্মসূচি কবে নাগাদ আমরা এটাকে চলমান বা দৃশ্যমান করব সেটি নিয়ে আমাদের আলোচনা হয়েছে। এক্সপার্ট যারা আছেন তারা কিভাবে কাজ করবেন, তারা তাদের কাজ করছে। এটাকে আমরা এখনও অ্যাড্রেস করার মতো পজিশনে হয় নাই, তবে আমরা এই কাজ অব্যাহত রেখেছি। এটা আমাদের নিয়মিত মিটিং চলছে। এদিকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোনোভাবেই যেন নদী খাল দখল না হয় এ বিষয়েও প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনার কথা জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী। নদী খাল জলাশয় খনন, পুনঃখনন, দখলমুক্ত শুরু করেছি। এটা কিন্তু আমরা শক্তভাবে এবং স্ব এলাকার জনগণকে সম্পৃক্ত করে আমরা সেটা বাস্তবায়ন করার চেষ্টা করছি। বিগত দিনের মতো যেন আর খাল, নদী, জলাশয় কেউ যেন দখল করে আবার যেন ভরাট করতে না পারে। 180 দিনের কর্মসূচির আওতায় 1200 কিলোমিটার খাল খননের উদ্যোগ বাস্তবায়নে সরকার কাজ করছে বলেও জানান তারা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো, যাবো একটু সচিবালয়ে। সেখানে আছেন সহকর্মী প্রসূন আশিস। প্রসূন, আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে এ বিষয়ে? দেখুন, সচিবালয়ে প্রবেশের পর থেকেই দাপ্তরিক কাজের পাশাপাশি বেশ কয়েকটি নির্ধারিত কর্মসূচিতে আজ সকাল থেকেই কর্মব্যস্ত রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বৈঠক তিনি করেছেন পানি সম্পদ ব্যবস্থাপনা নিয়ে। মূলত এর আগেই আমি জানিয়েছি যে সরকারের যে গুরুত্বপূর্ণ খাতগুলো রয়েছে, অর্থাৎ নির্বাচনী ইশতেহার অনুযায়ী যে অগ্রাধিকার ভিত্তিক যে উদ্যোগগুলো এই বিএনপি সরকারের, তার মধ্যে পানি সম্পদ ব্যবস্থাপনা, খাল খনন কর্মসূচি এটি একটি অন্যতম একটি কর্মসূচি। তো আজ একটি বৈঠক ছিল, যে বৈঠকে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি সহ পানি সম্পদ বিশেষজ্ঞরা এখানে উপস্থিত ছিলেন এবং সেখানে আলোচনা হয়েছে যে এই পানি সম্পদ ব্যবস্থাপনার আওতায় কি কি করণীয় এবং কিভাবে সে কাজগুলো করবেন। আমি যদি বলি যে গত মার্চেই মূলত খাল খনন কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এরপর থেকে আরও একটির পর একটি নতুন খাল কিভাবে খনন করা যায় সেগুলো কাজ করবেন। আমাদের এই বৈঠকটিতে মূলত তিস্তা প্রকল্পের একটি বিষয় নিয়েও কিছুটা আলোচনা হয়েছে এবং গঙ্গা ব্যারেজ অর্থাৎ গঙ্গার পানি বন্টন চুক্তির বিষয়ে মূলত নতুন করে নবায়ন করা এই চুক্তিটি, সেসব বিষয়ে কিছুটা আলোচনা হয়েছে। আমি একটু বিস্তারিত যদি বলি যে এই সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি রয়েছে যে আগামী 5 বছরের মধ্যে 20,000 কিলোমিটার খাল খনন তারা করবেন। আর এর মধ্যে 180 দিন যে কর্মসূচি নেওয়া হয়েছে, সেই 80 দিনের মধ্যে 1200 কিলোমিটার খাল খনন কর্মসূচি করবে। তো এই বৈঠকটি শেষে শহীদ উদ্দিন চৌধুরী এনি যেটি বলেছেন যে এই খাল খনন কর্মসূচি কিভাবে বাস্তবায়ন করা যায় সেই নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। আর এই বাস্তবায়নের পাশাপাশি একটি বিষয় স্পষ্ট করেছেন যে কোনোভাবেই রাজনৈতিক প্রভাবে যেন খাল খনন কর্মসূচির পাশাপাশি কেউ যেন খাল দখল না করতে পারে সেই নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। মূলত এই ছিল সবশেষ তথ্য সচিবালয় থেকে। সচিবালয় থেকে সহকর্মী প্রসূন আশিস। হাম সংক্রমণের খবর জানাবো। দ্রুত ছড়িয়ে পড়ছে হাম, হাসপাতালে বাড়ছে চাপ। চিকিৎসকরা জানান টিকা পাওয়ার বয়স অর্থাৎ 9 মাসের আগেই আক্রান্ত বেশিরভাগ শিশু। আবার কোনো কোনো শিশু টিকা নেয়ার পরও আক্রান্ত হয়েছে। এ অবস্থায় টিকা নেয়া থাকলেও আবারও নেয়ার পরামর্শ চিকিৎসকদের। জ্বর, ডায়রিয়া নিয়ে সাতক্ষীরা থেকে রাজধানীর শিশু হাসপাতালে এসেছিল ছোট্ট ওমর ফারুক। চিকিৎসায় সুস্থ হলেও নতুন করে ধরা পড়ে হাম। বয়সের বাধ্যবাধকতায় পায়নি টিকাও। টিকা যেগুলো পাওয়ার বয়স অনুযায়ী তো পাইছি, টিকা সব দিতে বলছে। শ্যামলীর শিশু হাসপাতালের হাম ওয়ার্ডে ভর্তি অধিকাংশ রোগীর বয়সই 9 মাসের নিচে। অনেকে এই বয়সসীমা পার করলেও নানা অজুহাতে মেলেনি টিকা। 9 মাসের টিকাটা পাওয়ানো যায়, এই সমস্যাটা টিকাটা দিতে পারিনি।
আক্রান্ত হচ্ছে টিকা নেয়া শিশুরাও, এতে শঙ্কিত অভিভাবকরা। 15 মাসের টিকা দেওয়ার পরও আমরা খুব দুশ্চিন্তায় আছি যে বাচ্চাদের এরকম কেন হচ্ছে। গত 6 দিনের থেকে হঠাৎ করে জ্বর আসছে, তারপর জ্বরের সাথে সাথে এই যে র্যাশ উঠছে। এদিকে চিকিৎসকরাও বলছেন অন্যান্য শারীরিক জটিলতা, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় ভ্যাকসিন নেয়ার পর আবারও হতে পারে হাম। সব টিকারই কিন্তু ইফিকেসি রেট হলো নট 100%। অর্থাৎ আপনি 100 জনকে টিকা দিলে তার এফিকেসি 85-90-95%। তার মানে কিছু টিকা দেওয়ার পরও তার শরীরে প্রতিরোধ ডেভেলপ নাও করতে পারে। আগে থেকে সে অন্য কারণে অসুস্থ, যেমন হয়তো হার্টের সমস্যা ছিল, কিডনির সমস্যা আছে, অথবা তার কোনো টিউবারকুলোসিস আগে থেকে সে বাচ্চারা তো যে কোনো ডিজিজই তারা আবার খারাপ হয়ে যায়, তার জন্য অবশ্যই খারাপ। আর হাম নিজেও ওই কমপ্লিকেশন করে খারাপ করে ফেলতে পারে। চলতি বছর শিশু হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে 138 শিশু, বর্তমানে চিকিৎসাধীন 36 জন। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। হামের প্রাদুর্ভাবে সারা দেশের বিভিন্ন হাসপাতালের শিশু ওয়ার্ডে শয্যা সংকট দেখা দিয়েছে। রাজশাহীতে 24 ঘন্টায় এক শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্তদের 80% বয়সী 9 মাসের নিচে। শরীরে র্যাশ, জ্বর কাশির সঙ্গে চোখ দিয়ে পানি পড়ছে অনবরত, মুখে ঘায়ের ক্ষত, হাম আক্রান্ত হয়ে কষ্ট পাচ্ছে ছোট্ট শরীর। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় হামে আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছে 22 জন, আর চিকিৎসাধীন 117 শিশু। হাম আইসোলেশন ওয়ার্ড গঠন করেছি, সেখানে 40 শয্যার শিশুরা সেবা পাচ্ছে। একইভাবে আমরা যে শিশু ওয়ার্ড রয়েছে সেখানে আলাদা করে হাম আইসোলেশন কর্নার তৈরি করেছি। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে আরও 21 শিশু। হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন 64 জন। আক্রান্ত শিশুদের 80% বয়সী 9 মাসের কম। প্রচন্ড জ্বর আর লাল লাল ফুটি এরকম হচ্ছে, পরে আমরা ডাইরেক্টলি এসেছি। জ্বরের সাথে ফুসকুড়ি হয়, শরীরে লাল লালচে দানা হয়, তারা আইসোলেট হয়ে যাবে প্রথমে, আর যদি কোনো কমপ্লিকেশন ডেভেলপ করে সাথে সাথে হাসপাতালে চলে আসবে। হামের লক্ষণ নিয়ে বুধবার ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যা হাসপাতালে 10 শিশু ও এক যুবক ভর্তি। শিশু ওয়ার্ডে রাখা হয়েছে আইসোলেশন কক্ষ। প্রত্যেকটা মিজলসের বাচ্চাকে গিয়ে আমরা কিছু উপদেশ, যেমন ভিটামিন এ ক্যাপসুল সবাইকে খাওয়াতে হবে, তারপর অতিরিক্ত পানি খাওয়াতে হবে। হাম উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীদের ভিটামিন এ ক্যাপসুল এবং পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়ার পরামর্শ চিকিৎসকের। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। আমরা হাসপাতালগুলোর অবস্থা একটু জানতে চাই। শ্যামলী শিশু হাসপাতালে আছেন সহকর্মী মনির হোসাইন এবং ময়মনসিংহ মেডিকেলে আছেন সহকর্মী ওবায়দুল হক। সরাসরি প্রথমে যাচ্ছি মনিরের কাছে। একটি ভালো খবর দিয়ে শুরু করতে চাই। যেহেতু হামে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ায়, অধিকাংশেরই আইসিইউ এবং ভেন্টিলেটর সাপোর্ট দরকার হচ্ছে। তো সেক্ষেত্রে যেহেতু আমাদের যে দেশের যে আইসিইউ এবং ভেন্টিলেটর সেবার সংকট রয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশের আইসিডিডিআরবি উদাহরণময় গবেষণা কেন্দ্র তাদের যে একটি উদ্ভাবন বাবল প্যাম্প, সেই বাবল প্যাম্প উদ্ভাবন করেছেন এবং সেই বাবল প্যাম্প সেই পরীক্ষা এবং সেটি ব্যবহারের পরামর্শ দিয়েছেন। এবং গতকাল স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি বৈঠক হয়েছে এ সংক্রান্ত, এবং স্বাস্থ্যমন্ত্রীর পক্ষ থেকে সেটি দেখা হয়েছে এবং সেটি অনুমোদন করা হয়েছে। অর্থাৎ সেই বাবল প্যাম্প যদি ব্যবহার করা হয়, তাহলে আইসিইউ যেই শিশুদের প্রয়োজন হচ্ছে তাদেরকে বিকল্প হিসেবে সেই বাবল প্যাম্পের মাধ্যমে তাদের যে সাধারণ শ্বাস প্রশ্বাস থেকে শুরু করে যে আইসিইউর যে সাপোর্ট সাধারণভাবে সেটি দেয়া হবে। এবং চিকিৎসকরা বলছেন এইটি ব্যবহার করা গেলে তাদের যেই হামের যেই প্রবণতা, সেই হামের প্রবণতা কিছুটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব এবং যেই শিশুদের অন্যান্য শারীরিক জটিলতা আছে সেসবও নিয়ন্ত্রণে আনা সম্ভব। তো এই ছিল রাজধানীর শিশু হাসপাতাল থেকে আমার কাছে হামে আক্রান্ত রোগীদের সবশেষ। আমরা জানব ময়মনসিংহের খবর। সেখানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী ওবায়দুল হক।
গতকাল সকাল 9টা থেকে আজকে সকাল 9টা পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে হাম আইসোলেশন ওয়ার্ড সেখানে 21 জন রোগী ভর্তি হয়েছে এবং আজকে সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত আরও 10 জন রোগী, অর্থাৎ মোট এই মুহূর্তে কিন্তু 74 জন রোগী কিন্তু এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে আইসোলেশন ওয়ার্ড সেখানে ভর্তি রয়েছে। এখানে দেখতে পাচ্ছি যে কেবিনের যে শয্যা, সেই কেবিনের শয্যা ছাপিয়েও কিন্তু এই মেঝেতে কিন্তু চিকিৎসা নিচ্ছেন যারা হামের উপসর্গ নিয়ে এখানে এসেছেন। মূলত এই হাসপাতালে যারা শিশু বিভাগে ভর্তি হচ্ছেন এবং তাদের মধ্যে যাদের হামের উপসর্গ রয়েছে, সেই উপসর্গ দেখা মাত্র কিন্তু যে হামের আইসোলেশন ওয়ার্ড এখানে চালু করা হয়েছে, সেই আইসোলেশন ওয়ার্ডে কিন্তু এখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং এখান থেকে কিন্তু যে পরীক্ষার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হচ্ছে। এর মধ্যে কিন্তু গতকাল পর্যন্ত আমরা জানতে পেরেছি 122টি শিশুর নমুনা সংগ্রহ করে বাংলাদেশের ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে পাঠানো হয়। এর মধ্যে গতকাল পর্যন্ত 85টি নমুনা পরীক্ষার ফলাফল কিন্তু পাওয়া গেছে, যার মধ্যে কিন্তু 47টি শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। প্রায় 50% শিশুর শরীরে কিন্তু হাম ধরা পড়েছে এবং চিকিৎসক যেটি জানিয়েছেন যে যারা হামের উপসর্গ যাদের শিশুতে রয়েছে, যাদের শিশুর মাঝে হামের উপসর্গ রয়েছে, তারা যেন দ্রুততম সময়ে উপসর্গ দেখা মাত্রই তারা নিজস্বভাবে আইসোলেশনে চলে যান এবং যাতে করে হামের সংক্রমণ বেশি না বাড়ে সেজন্য কিন্তু আইসোলেশনে চলে যাওয়ার এবং চিকিৎসকের শরণাপন্ন হওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছেন। তো এই ছিল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। ময়মনসিংহ থেকে ওবায়দুল হক এবং এর আগে রাজধানী থেকে যোগ দিয়েছিলেন মনির হোসাইন। সংবিধান সংস্কার পরিষদের দাবিতে অনড় জামাত জোট। সরকারি দল সংবিধান সংশোধন কমিটির নামে জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন করতে চায় না বলে অভিযোগ তাদের। আর চিফ হুইপ বলেছেন সংবিধান সংশোধনে আন্তরিক সরকার, শিগগিরই সবাইকে নিয়ে হবে কমিটি। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শুরু থেকেই জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে চলছে কথার লড়াই। সংবিধান সংশোধন ইস্যুতে সংসদে বিতর্ক করেছেন সরকার ও বিরোধী দলের আইন প্রণেতারা। করতে হবে, কিন্তু বুধবার জাতীয় সংসদে জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান ইস্যুতে সরকারের তীব্র সমালোচনা করেন বিরোধী সংসদ সদস্যরা। তাদের অভিযোগ, রাজনৈতিক সমঝোতা থেকে সরে গিয়ে জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন না করার পথে হাঁটছে বিএনপি। বিরোধী দলের নেতা কথা বলবেন, তার কিছু ব্যাপারে তাকে মিসকোট করা হয়েছে, যেটা আমরা বলেছে কেউ যে আমরা সংবিধান সংশোধন পরিষদের রাজি হয়েছে। এই কথা আমরা রাজি হইনি। আমরা সংবিধান সংস্কার পরিষদ, যেটা আমাদের সমস্ত দলগুলি একমত হয়ে সিগনেচার করেছি, যেটাকে জুলাই সনদ বলা হয়। সংবিধানের বেসিক ফিচার, মৌলিক কাঠামোকে সংসদ 2/3 মেজরিটির বলে সংশোধন করতে পারেন না। এক্ষেত্রে আমাদেরকে এজন্য সংবিধানকে সংস্কার করতে হবে। এজন্য আপনি যদি সংবিধান সংশোধন কমিটি করেন, সেখানে তো আমাদের অংশগ্রহণ করা এটা একটু ডিফিকাল্ট। যদি সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে কোনো কমিটি করা হয়, সেটার ব্যাপারে আমরা ইতিবাচকভাবে সেটাকে দেখব, কিন্তু কোনো সংশোধনের যে কমিটি, সেই জিনিসগুলোকে আমরা মনে করি একটা শুভঙ্করের ফাঁকি সেখানে রয়েছে এবং তার মধ্য দিয়ে আসলে তারা তাদের মতো করে তাদের দলীয় যে এজেন্ডা যেগুলো আছে আর কি, সেগুলোকেই তারা বাস্তবায়নের দিকে তারা অগ্রসর হবে। এদিকে সংসদ কমিটির তৃতীয় বৈঠক শেষে সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, সংবিধান সংশোধনে সরকার আন্তরিক, শিগগিরই সবাইকে নিয়ে একটি কমিটি গঠন করা হবে। সরকারের অত্যন্ত সদিচ্ছা আছে যে সংবিধান সংশোধন করতে হবে, আমাদের অনেক কিছুই করতে হবে, কাজেই সেই সংবিধান সংশোধন করার জন্য একটা কমিটি হবে। সেটা হলো আমরা সকল দলের রিপ্রেজেন্টেটিভ রাখতে চাই, স্বতন্ত্রের মধ্যে থেকে আমরা 1 জনকে রাখতে চাই। চিফ হুইপ আরও জানান, সংসদে সাউন্ড সিস্টেম নিয়ে সৃষ্ট জটিলতা তদন্তে গঠিত কমিটিকে প্রতিবেদন জমা দিতে 5 এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। চলতি বছরই নির্বাচন উপযোগী হচ্ছে স্থানীয় সরকারের 4653টি প্রতিষ্ঠান। দলীয় না নির্দলীয় প্রতীকে ভোট হবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংসদ, এরপরই নির্বাচন আয়োজন করবে ইসি। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোট নির্দলীয় হলে সরকারের জন্য চ্যালেঞ্জ মোকাবিলা সহজ হবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। কাউসারা চৌধুরী কুমু জানাচ্ছেন বিস্তারিত।
শপথ গ্রহণ করতেছি যে দায়িত্ব নেওয়ার পরপরই 2024 সালে সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভার নির্বাচিত সভা ভেঙে দেয় অন্তর্বর্তী সরকার। তবে ইউনিয়ন পরিষদ ভেঙে না দিলেও আত্মগোপনে চলে যান ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের চেয়ারম্যানরা। তাই নির্বাচিত নেতৃত্ব শূন্য রয়েছে বেশিরভাগ স্থানীয় সরকার প্রতিষ্ঠান। ইসির তথ্য অনুযায়ী 4581টি ইউনিয়ন পরিষদের মধ্যে এবছর নির্বাচন উপযোগী হবে 3755টি। আগামী বছর হবে আরও 349। এছাড়া ভেঙে দেয়া 330টি পৌরসভা, 495টি উপজেলা, 12টি সিটি কর্পোরেশন ও 61টি জেলা পরিষদের নির্বাচন হতে পারে এখনই। নিরপেক্ষ করবেন, স্বচ্ছ করবেন। ইসি বলছে চলতি বছর ও আগামী বছরের মধ্যে হয়ে যাবে বেশিরভাগ নির্বাচন। আমরা কমিশন পরীক্ষা নিরীক্ষা করে উপযুক্ততা বিবেচনা করে তারপরে আপনার সংশ্লিষ্ট আইন কানুনের উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নেব। ইচ্ছা করলে আমরা অল্প সময়ের ভিতরেই সব নির্বাচন করতে পারব, সেই সক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার বাদ দিয়ে অধ্যাদেশ জারি করেছিল ডক্টর ইউনূস সরকার। ক্ষমতাসীন দল বলছে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে সংসদে। তবে সহিংসতা কমাতে নির্দলীয় প্রতীকে ভোটের পক্ষে বিশ্লেষকদের অনেকে। দলীয় প্রতীকে হলে হবে কি, তাদের যে গ্রুপিং, এই গ্রুপিংটা মাথাচাড়া দিয়ে উঠবে এবং দলের ভিতরে, বিশেষ করে বড় রাজনৈতিক দলের ভিতরে সহিংসতা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। দলের বাইরে যে ঠিক তো এই সিগন্যাল পাচ্ছে না, সুতরাং সে আবার ইন্ডিপেন্ডেন্ট দাঁড়াবে, তখন দেখা যাচ্ছে তাদের নিজস্ব লাইনের কর্মী সমর্থকের মধ্যে আবার এক ধরনের সহিংসতা, দ্বন্দ্ব, কনফ্লিক্ট হতে পারে। দলীয় প্রতীকের বাইরে নির্বাচন হয় তাহলে সবাই কিন্তু এই আপনার এই যে ফ্যামিলি কার্ড যারা যোগ্য তাদেরকে দেওয়ার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে অনেকটাই এটা বেটার হবে। নির্দলীয় হলে যারা স্থানীয় সরকার থেকে সেবাটা নেয় তাদের মধ্যে একটা ইকুয়াল অ্যাক্সেস থাকে আর কি। সেবার মান অবশ্যই রক্ষা করা সম্ভব নির্দলীয়ভাবে, সেখানে সরকারের সদিচ্ছা থাকলেই হয়। দলীয় প্রতীকে ভোট না হলে যোগ্য প্রার্থীরা জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পাবেন না বলেও মনে করেন বিশ্লেষকরা। যোগ্য প্রার্থীরা, অভিজ্ঞ প্রার্থীরা নির্বাচিত হতে পারবে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ের একটি নির্দিষ্ট স্থানের গত 3 অক্টোবরের সিসিটিভি ফুটেজ গায়েবের ঘটনা ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিকে জানিয়েছে প্রসিকিউশন। তথ্য প্রযুক্তির মাধ্যমেও ওই দিনের ফুটেজ উদ্ধার করা যায়নি। সিস লকগুলোতে যে হার্ড ড্রাইভগুলো থাকার কথা ছিল, পুরনো নতুন কিছু হার্ড ড্রাইভ সংযোজিত বিযোজিত হয়েছে। এটা তদন্তাধীন বিষয়, তো এটা আমরা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে অবহিত করেছি। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি থেকে বাকি ব্যবস্থাগুলো গ্রহণ করা হবে। তবে হার্ড ড্রাইভ রিফ্লেক্সের ঘটনা ঘটেছে, এটা সিস লক এবং রেজিস্টার খাতাও আমরা প্রাথমিক অবস্থা দেখতে পেরেছি, সেটা আমরা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে আমরা প্রেরণ করি। ঢাকার কেরানীগঞ্জে নকল ওষুধ তৈরির কারখানায় অভিযান চালাচ্ছে র্যাব। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নাইম হাসান, সরাসরি তার কাছে যাব। নাইম, আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকার কেরানীগঞ্জের আটিবাজার এলাকার একটি বাসায়, যেখানে নকল ওষুধ তৈরি করে এখান থেকে বিভিন্ন ফার্মেসি ও ঢাকার বিভিন্ন এলাকাতে সরবরাহ করা হচ্ছিল। আজকে সকাল থেকে মূলত এই বাসায় অভিযান চালিয়েছে র্যাবের 10-এর একটি টিম। আমরা যদি দর্শক আপনাদেরকে একটু দেখাতে চাই যে এই বাসায় মূলত বিভিন্ন ধরনের নকল ওষুধ তৈরি করা হচ্ছিল সাধারণ মানুষের একদমই লোকচক্ষুর আড়ালে থেকে। আজকে সকালে যখন এখানে র্যাবের একটি টিম এখানে এসে অভিযান পরিচালনা করে, তখন তারা এখান থেকে হাতে নাতে এই যে নকল ওষুধ তৈরি কারখানার যে মালিক, তাকে এখান থেকে তারা গ্রেপ্তার করেছে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে যে এই লোককে এর আগেও একবার এই নকল ওষুধ তৈরির দায়ে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু তিনি কারাগার থেকে মুক্তি পেয়ে আবারও সেই একই কাজ করছেন। এখান থেকে আজকে সকালের র্যাবের যেই একটি দল এখানে অভিযান পরিচালনা করেছে, তারা এখনো পর্যন্ত প্রায় 5 ট্রাক নকল ওষুধ এখান থেকে উদ্ধার করেছে। আমরা দেখেছি যে এখানে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করা হচ্ছে। এর মধ্যে যেমন রয়েছে বাচ্চাদের বিভিন্ন ধরনের মাল্টিভিটামিন সিরাপ, এছাড়াও রয়েছে যে নারীদের বন্ধ্যত্বকরণ ওষুধ থেকে শুরু করে বিভিন্ন ধরনের নকল প্রসাধনী। আরও অবাক করার বিষয় হচ্ছে যে এই যে ওষুধগুলো এখানে তৈরি করা হচ্ছে, এই ওষুধগুলোর লেবেলের গায়ে লেখা রয়েছে যে এগুলো মূলত ভারত থেকে তৈরি করা হচ্ছে, ভারত থেকে এক্সপোর্টেড পণ্য। কিন্তু আসলেই তো এগুলো ভারত থেকে তৈরি করা হচ্ছে না, এগুলো তৈরি করা হচ্ছিল এই রাজধানীর কেরানীগঞ্জের এলাকায়, যেখানে শুধুমাত্র এই ভারত
ভারতের ওষুধের নামে যেই নকল ওষুধ নয়, নকল ওষুধের পাশাপাশি বিভিন্ন ধরনের প্রসাধনী, এগুলোর মধ্যে যেমন রয়েছে আমরা দেখেছি যে সিরাম, এছাড়াও হচ্ছে বিভিন্ন ধরনের হোয়াইটেনিং ক্রিম, এই সকল প্রসাধনীও কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। আজকে র্যাবের যেই অভিযান পরিচালনা করা হয়েছে, আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলেছি, তিনি আমাদেরকে বলেছেন যে যাকে আজকে এখান থেকে যে এই নকল ওষুধ তৈরি কারখানার যে মালিক, তাকে গ্রেপ্তার করার পরে হচ্ছে 2 লাখ টাকা জরিমানা ও 1 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে ঢাকার কেরানীগঞ্জের আটিবাজার এলাকায় র্যাব 10-এর নকল ওষুধ তৈরি কারখানার অভিযানের সর্বশেষ তথ্য। কেরানীগঞ্জ থেকে সহকর্মী নাইম হাসান। সড়ক, ফুটপাত ও মার্কেটের অবৈধ দোকানপাট উচ্ছেদে রাজধানীতে অভিযানে নেমেছে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। ফার্মগেট, মগবাজার, ধোলাইপাড় সহ রাজধানীর 8টি স্থানে গুঁড়িয়ে দেওয়া হয় বেশ কয়েকটি দোকান। রাজধানীর সড়ক, ফুটপাত অবৈধ দোকানপাটের দখল। ফার্মগেটের সেজান পয়েন্ট মার্কেটের সামনে অভিযানে আসে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। খবর পেয়ে আগেই সটকে পড়েন অবৈধ দোকানিরা। এ সময় অনেকেই সড়ক থেকে নিজ উদ্যোগেই সরিয়ে নেন দোকানপাট। মার্কেটের সামনে, দোকানের সামনে, রাস্তায় লাগাই নেই। যেহেতু আমরা অবৈধভাবে আছি, প্রশাসন বলছে সরানোর জন্য সরাই দিব। ডিএমপি ট্রাফিক বিভাগ ও ম্যাজিস্ট্রেট জানান, প্রথম দিন সতর্ক করা হয়েছে, পরবর্তীতে নির্দেশনা না মানলে ব্যবস্থা নেওয়া হবে। রাস্তার উপর থেকে তাদের যে টেসলা ভ্যান, অস্থায়ী দোকান, এগুলো সরিয়ে নেওয়ার জন্য আমরা তাদেরকে অনুরোধ জানিয়েছি, নোটিশ দিয়েছি। সেকেন্ড টাইম যদি তারা অপরাধ করে তখন আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাব। ফার্মগেটের পর অভিযান চলে মোহাম্মদপুরে। বেরিবাদ থেকে বসিলা পর্যন্ত ইটবালির ভাসমান দোকান সরিয়ে ফেলার নির্দেশনা দেওয়া হয়। রাস্তার উপর করার বসার নিয়ম না, আমরা বসেছি, কালকে আমরা আবার কয়েকটা দিন করে তারপর আমরা চলে যাবো। রাজধানীর যাত্রাবাড়ি ও ধোলাইখালেও হয়েছে উচ্ছেদ অভিযান। এ সময় যাত্রাবাড়িতে 6টি প্রতিষ্ঠানকে 13,000 টাকা জরিমানা করে ম্যাজিস্ট্রেট। 5টা প্রতিষ্ঠানকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে এবং অন্যদেরকে সতর্ক করা হয়েছে। দোকানি ও ব্যবসায়ীরা সচেতন না হলে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করা সম্ভব নয় জানিয়ে সবাইকে সহযোগিতার আহ্বান ডিএমপির। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। টাই ব্রেকারে স্বপ্নভঙ্গ ইতালি, টানা 3য় বিশ্বকাপ খেলতে ব্যর্থ দ্য ব্লুজ। ইউরোপিয়ান প্লে অফ ফাইনালে বসনিয়া হার্জেগোভিনার বাজিমাত। এবার বাণিজ্যের সংবাদ। ভঙ্গুর অর্থনীতি, নির্বাচনী ইশতেহার পূরণ ও মধ্যপ্রাচ্য সংঘাতে ত্রিমুখী চাপে সরকার। এই অবস্থায় আগামী বাজেটে আয় ব্যয়ের খাত ঠিক করা অনেক বড় চ্যালেঞ্জের বলে মনে করেন অর্থমন্ত্রী। তবে এমন পরিস্থিতিতেও টাকা ছাপাতে চায় না সরকার। ঋণ নির্ভরতা থেকে বেরিয়ে বিনিয়োগ নির্ভর অর্থনীতির পরিকল্পনা নেওয়ার কথা জানান তিনি। এদিকে এনবিআর চেয়ারম্যান জানান, সব কর টাকা আদায়ের জন্য করা হয় না, লিকেজ বন্ধ করতেও কর আরোপ করে এনবিআর। প্রতি বছরের মতো এবারও 2026-27 অর্থ বছরের বাজেটের আগে অংশীজনদের সঙ্গে নিয়মিত বৈঠকে বসছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। যদি না দেখায়, দ্বিতীয় দিনের আলোচনায় অংশ নেয় ব্যাংক ও পুঁজিবাজার খাতের শীর্ষস্থানীয় 8টি সংগঠন। প্রস্তাব তুলে ধরেন কর ও শুল্ক কাঠামো নিয়ে। বাজার মূলধন স্যার এখন আছে 30 বিলিয়নেরও নিচে, 7% অফ দ্য জিডিপি। এটাকে আগামী 5 বছরে 2030 সালে আমরা $200 বিলিয়ন, মানে 25% অফ দ্য জিডিপিতে নিয়ে যেতে চাই। 1 বছরে বা বিশেষ একটা এসআরও করে যদি দেওয়া হয়, তাহলে আমরা হয়তো একটা বড় প্রভিশন সংরক্ষণ করতে পারি। আলোচনায় এনবিআর চেয়ারম্যান জানান, সব কর রাজস্ব আয়ের জন্য আরোপ করা হয় না, দুর্নীতি বন্ধেও করা হয়। আমি যদি এই অব্যবস্থাপনা নিয়ে যদি আমরা এগোতে যাই, তাহলে কিন্তু আমরা কোনোদিনও টেবিলে কিন্তু পুরো পিকচারটা আসবে না। যারা কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার, তারা সারা জীবন ট্যাক্স দিয়ে যাবে, ওই যে লেবু চিবানোর মতো। তাদেরকেই বারবার আমি বলবো আরও ট্যাক্স দেন। আর যারা নন কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার, তারা সারা জীবন আরাম করবে। এখান থেকে আমাদের বের হতে হবে। এর আগে এনবিআর চেয়ারম্যানের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, আগামী বাজেট প্রণয়নে চাপ পড়লেও টাকা ছাপানোর পরিকল্পনা নেই সরকারের। এবার বিনিয়োগ বান্ধব বাজেট করার আশ্বাস দেন তিনি। আমরা ঋণ নির্ভর অর্থনীতির থেকে বিনিয়োগ নির্ভর অর্থনীতির কথা বলছি। আমরা টাকা ছাপাতে চাচ্ছি না। তো এটা করতে গেলে তো আমার বিনিয়োগের যাতে আকৃষ্ট হয়, বিনিয়োগ যাতে আকৃষ্ট হয়, দেশি বিদেশি, এবং তার মাধ্যমে কর্মসংস্থান যাতে সৃষ্টি হয়, তো সেটা মাথায় রেখে বাজেটটা করতে হবে। পুঁজিবাজারে আস্থা ফেরানো গেলে নতুন বিনিয়োগে বাধা আসবে না বলেও জানান অর্থমন্ত্রী। অর্থনীতির উপর একটা আস্থা যদি সৃষ্টি করতে পারি, বাংলাদেশে বিনিয়োগের
জন্য যে পরিবেশ, সেটা যদি আস্থাটা আমরা সৃষ্টি করতে পারি থ্রু ডিরেগুলেশন, অন্যান্য বিষয় যেগুলো আছে, এটা ফিনান্সিয়াল সেক্টরে ডিসিপ্লিন আনতে হবে, ক্যাপিটাল মার্কেটে ডিসিপ্লিন আনতে হবে, ডিরেগুলেট করতে হবে। এই আস্থাগুলোর যদি আমরা সৃষ্টি করতে পারি, বিনিয়োগের সমস্যা হবে না। এ সময় জানান, একক খাত নির্ভর রপ্তানি আয় থেকে বেরিয়ে খাত ও পণ্য বৈচিত্র্যকরণে প্রণোদনার কথা ভাবছে সরকার। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। হামির সংক্রমণ মোকাবেলা, হামির টিকা কার্যক্রম ও সমসাময়িক বিষয়ে সচিবালয়ে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী। সরাসরি চলে যাব সেখানে। মুহূর্তে সহযোগিতার হাত বৃদ্ধি করে আমাদেরকে একটা ওয়ে আউট করার মতো জায়গায় নিয়ে এসেছেন। ইউনিসেফের একটা গুড টিম ইজ প্রেজেন্ট হিয়ার আন্ডার দ্য লিডারশিপ অফ রানা ফ্লাওয়ার্স, মিস রানা ফ্লাওয়ার্স, মানে ফুল ফ্লাওয়ার, ইয়াস। তো আপনারা জানেন 2020 ডিসেম্বর থেকে জানুয়ারি 21 পর্যন্ত এক মাসের একটা ক্যাম্পিং মিজেল রিভেলার হয়েছিল, বাট এইটা কতটুকু সাকসেসফুল হয়েছে এটা আপনারা বিবেচনা করবেন। আমি অতীতের সমালোচনা করতে চাই না, তবে এটুকু বলবো যে আমাদের টোটাল জেনারেশনটা তখনকার কাভার করতে পারেনি, অসম্পূর্ণ অবস্থায় এটাকে আমাদের ধারণা শেষ করেছে, এবং এটাই সত্য। আমরা মাত্র এক সপ্তাহ আগে 604 কোটি টাকা বরাদ্দ করেছি এই ভ্যাকসিনগুলি কালেক্ট করার জন্য ইউনিসেফের মাধ্যমে, এডিবি আন্ডার দ্য এডিবি লোন, যেটা করোনাকালীন লোন ছিল, সেটা অব্যয়িত ছিল। ওই টাকাটাকে আমরা শিফট করে উইথ দ্য পারমিশন অফ দ্য ফিনান্স মিনিস্ট্রি অ্যান্ড এডিবি কনসার্ট নিয়ে আমরা সেটাকে নতুনভাবে ইউনিসেফ থেকে ভ্যাকসিন কালেক্ট করার জন্য আমরা মঞ্জুরি দিয়েছি, ক্যাবিনেট মঞ্জুরি হয়েছে, ইট ইজ অন দ্য ওয়ে নাও, আমরা চিঠিও দিয়ে দিয়েছি। বাট ইট ইজ এ প্রসেস, ইট উইল টেক্স টাইম, সাম টাইম। এই সময়টা কালক্ষেপণ না করার লক্ষ্যে, যেহেতু আমাদের সামনে খুব একটা জরুরি সময়, আমাদের বাচ্চারা আক্রান্ত হচ্ছে, সেই কারণে আমরা এটাকে আমাদের কাছে বর্তমানে, আমাদের কাছে না, ডাবির কাছে, গ্যাবি বলে, হ্যাঁ, ওদের কাছে একটা স্টক আছে 21.9 মিলিয়ন ডোজেস অফ মিজেল ভ্যাকসিন। ইনশাল্লাহ অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করতেছি, অ্যালং উইথ দ্য সিরিঞ্জেস আমরা আগামীকাল এবং পরশুর মধ্যে এগুলি কালেক্ট করে আমরা আমাদের উপজেলা লেভেলে, যেখানে ওইখানে ম্যাপটা নেই, যেই জায়গাগুলি আমাদের সবচেয়ে বেশি এফেক্টেড উপজেলা, ইউনিসেফ হ্যাজ গট দ্যাট লিস্ট। ওই লিস্ট অনুযায়ী আমরা প্রত্যেকটা উপজেলায় আমরা ভ্যাকসিন পাঠিয়ে দেব। আগামী 2 দিনের ভিতরে ভ্যাকসিন এবং সিরিঞ্জেস আমরা গ্রাম অঞ্চলে পাঠিয়ে দেব। ইনশাল্লাহ রবিবার সকাল থেকে আমরা নিজেরা বিভিন্ন জায়গায় এটার উদ্বোধনী শুরু করব ইনশাল্লাহ। এটা একটা আমাদের জন্য অত্যন্ত সুন্দর খবর। এর সাথে আরেকটা কথা আপনাদেরকে বলি, যত ভয়াবহভাবে মিজেলস আমাদেরকে আক্রমণ করেছে, আমরা তার চেয়ে দ্রুত গতিতে কিন্তু অ্যাকোমোডেট করার চেষ্টা করেছি। কিছু ক্যাজুয়ালিটিস হয়েছে, বাট অবশ্যই বলবো এটা আমাদের অনেকটা সার্থকতা, উই হ্যাভ ম্যানেজড ইট প্রপারলি। আমরা ওয়ার্ড ম্যানেজ করেছি বিভিন্ন জায়গায়, এবং আমরা অতি তড়িৎ গতিতে বেসরকারি খাত থেকে আমরা ভেন্টিলেটর কালেক্ট করি, যেটা খুবই দরকার ছিল। ভেন্টিলেটর কালেক্ট করে আমরা সব জায়গায় ভেন্টিলেটরের ব্যবস্থা করেছি, যাতে করে ভেন্টিলেশন দেওয়া যায়, বাচ্চারা যাতে অক্সিজেন অভাবে মারা না যায়। ওভার অ্যান্ড অ্যাবাভ আপনাদেরকে আরও বলে, গণতান্ত্রিক সরকারের গতিশীল নেতৃত্বে আমাদের সম্মানিত ডাক্তারগণেরও বেশ কিছু অংশ, যাদের সেই প্রতিবাসে ওনারা এগিয়ে আসছেন। যেমন অনেক সময় ভেন্টিলেশনের মাধ্যমে, খুব খেয়াল করে কথাটা শুনবেন, ওই কাগজটা আছে পিএস সাহেব, আমার প্রিন্ট কাগজটা কালকে যেটা এখানে হয়েছে, ওই যে মেশিন অক্সিজেন দেওয়া ডাবল, ওইটা নিয়ে আসেন। মানে মিজেলসে কেন রোগী মারা যায়? মিজেলস থেকে নিউমোনিয়া হয়। নিউমোনিয়াতে লাংসের ভিতরে কিছু শ্লেষ্মা জমে যায়, কিছু আঠালো মুখের লালা, যেভাবে বলেন ডাক্তারি ভাষায় কী বলে জানি না, জমে যায়। জমে গিয়ে তার যে ছিদ্রগুলি থাকে, লাংয়ের যে স্পেসগুলি থাকে অক্সিজেনকে নেওয়ার জন্য, ইনটেক করার জন্য, ওগুলি বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেলে লাংয়ের ভিতরে কম অক্সিজেন পাস হয়, যেই কারণে নিউমোনিয়াতে যখন আক্রান্ত হয়ে যায় মিজেলসের রোগীগুলি মারা যায়। তা আমাদের ডক্টর তাহমিন অফ ICDDRB, হি হ্যাজ স্টার্টেড এ প্রসেস, আমি বলবো ইনভেন্টেড এ প্রসেস, সায়েন্টিফিক প্রসেস, যেটা থেকে আমার অক্সিজেনের আয় হবে, মৃত্যুর হাত থেকে আল্লাহ যদি রহমত থাকে তাহলে বেঁচে যাবে। সেটা হলো একটা কন্টেনারে পানি থাকবে, ছোটো একটা কন্টেনার,
ওই কন্টেনার পানি থাকবে আর অক্সিজেনের সিলিন্ডার থেকে অক্সিজেনটা যে টিউবটা দিয়ে পাস করবে বাচ্চার নাকে, ওইটার সাথে প্যারালেল আরেকটা লাইন থাকবে কন্টেনারে। বাচ্চা যখন ইনটেক করবে, অক্সিজেনটা যখন নেবে, তখন অক্সিজেনটা কিন্তু আমি আগেই বলেছি শ্লেষ্মার কারণে লাঙের রন্ডে রন্ডে ঢুকতে পারবে না। ওই অক্সিজেনটা সে কিন্তু আউটফ্লো করে দিবে বেবি, যেটা পাইপ দিয়ে ওই টিউবটা দিয়ে পানির ভিতরে গিয়ে বাবল সৃষ্টি করবে, বুদবুদ সৃষ্টি করবে। ওই বুদবুদের যে অক্সিজেনটা সে আবার টেনে নিবে বেবি। টেনে নিলে ওই বুদবুদটা যেহেতু রিফাইন হয়ে আবার আসতেছে, সেইটা কিন্তু লাঙের ভিতরে যে শ্লেষ্মাগুলি জমবে এগুলিকে ফাঁক করে দিবে, ফাটিয়ে দেবে। ফাটিয়ে দিলে তার লাং অক্সিজেন নিতে পারবে। এতে আমার অক্সিজেন বাঁচবে, আমার বাচ্চারা আল্লাহর রহমতে বেঁচে যাবে। এটা আমরা গতকাল থেকে আমরা এখানে কনফারেন্স করে সকল ইউনিট থেকে ডাক্তারদের ডেকে এবং গ্রাম অঞ্চলে আমাদের জেলা হাসপাতালে যে ডাক্তারগুলো আছে ওদেরকেও ডাকছিলেন তো না, ডেকে আমরা জুমের মাধ্যমে ওইটা গতকাল আমরা করে স্প্রেড করেছি। আবারও আরেকটা কনফারেন্স করে সকল ডাক্তারদের ভিতরে আমরা এই প্রসেসটা চালু করে দেব। আমাদের এখন রুগী রাখার জায়গার কোনো অভাব নেই ইনশাল্লাহ, আমাদের ভেন্টিলেটারের কোনো অভাব নেই। আল্লাহ যদি রহম করেন আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ আমরা এটা কাভার করব। সুতরাং আবার মানে খুব কনক্রিটলি বলি যে আমরা আগামী রবিবার থেকে ভ্যাকসিনেশন ক্যাম্পিং আমরা ওই ইমার্জেন্সি ক্যাম্পিং ইমার্জেন্সি মানে ভ্যাকসিনেশন কাজ আমরা আগামী রবিবার থেকে শুরু করব এবং আমরা সমস্ত দেশের বাইরের খবর, রুশ অধিকৃত ক্রিমিয়ায় রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত 29 জন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় কৃষ্ণ সাগরের কাছে নিয়মিত মহড়ার অংশ হিসেবে টহল দিচ্ছিল সামরিক বিমানটি। সন্ধ্যা 6টার দিকে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, পরে বিধ্বস্তের খবর পাওয়া যায়। অ্যান্টনভ 26 মডেলের বিমানটিতে 23 জন যাত্রী ও 6 জন ক্রু ছিলেন, তাদের কেউই বেঁচে নেই বলে জানা গেছে। যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এর পেছনে ইউক্রেনের কোনো হাত নেই বলেও জানানো হয়। খেলার খবর, আবারও স্বপ্ন ভাঙল ইতালি। টানা তৃতীয়বার বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ইউরোপিয়ান প্লে অফ ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে টাইব্রেকারে 4-1 গোলে হেরে বিদায় নিয়েছে আজ্জুরিরা। প্লে অফ ফাইনালে 15 মিনিটে ময়জেকিনের গোলে লিড নেয় ইতালি, তবে 41 মিনিটে ডিফেন্ডার বাস্তোনির লাল কার্ডে বিপদ বাড়ে আজ্জুরিদের। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় বসনিয়া ও হার্জেগোভিনা। অবশেষে 79 মিনিটে আবাকোভিচ গোলে চরম নাটকীয়তায় রূপ নেয় ম্যাচ। 1-1 গোলে সমতায় শেষ হয় নির্ধারিত অতিরিক্ত সময়। ম্যাচ গড়ায় টাইব্রেকারে, সেখানে 4-1 গোলে বসনিয়ার কাছে হেরে টানা তৃতীয়বার প্লে অফ থেকে বিদায় নেয় ইতালি। বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়েছে বসনিয়ার। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গতকালকে রাত 1টার থেকে এখন 11:30 বাজে, এখন পর্যন্ত তেল নিতে পারি নাই। 20 লিটার করে দেয়, এই তেল দিয়ে আমরা কি করব? চাহিদার অনুযায়ী তেল আমরা পাচ্ছি না এবং দিতে পারতেছি না আমাদের। দ্রুত ছড়িয়ে পড়ছে হাম, মৃত্যু বাড়ায় আতঙ্ক। 2 দিনের মধ্যে বেশি আক্রান্ত এলাকায় টিকা পৌঁছে দেবে সরকার। রোববার শুরু ক্যাম্পেইন, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বয়স হওয়ার আগেই ওর হামে আক্রান্ত হয়েছে, একেবারে চোখ বন্ধ হয়ে পড়েছিল 7 দিন, একদম খারাপ হয়ে গেছে। ডাক্তার বলেছে থাকতেও পারে নাও থাকতে পারে। এবং খালবিল নদী দখল ঠেকাতে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও ফারাক্কার পানি বন্টন চুক্তি নবায়নে কাজ করছে কারিগরি কমিটি। এই ছিল দুপুরের সময়। এরপর বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।